আজকে আমরা কেমিস্ট্রি প্রথম পত্রের রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারের পার্ট 3 অংশটুকু নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। তো এর আগে আমরা পার্ট 1 পার্ট 2 নিয়ে আলোচনা করেছি। এখন আমরা পার্ট 3 শুরু করব। আচ্ছা, পার্ট 3 শুরুতে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাসায়নিক সমীকরণের বিভিন্ন রকম তাপ, যেমন বিক্রিয়া তাপ, সংগঠন তাপ, পরমাণুকরণ তাপ, দহন তাপ, প্রশমন তাপ, দ্রবণ তাপ ইত্যাদি ইত্যাদি। তো এক নম্বরে আচ্ছা, এক নম্বরে আমরা আলোচনা করব সংগঠন তাপ নিয়ে। সংগঠন তাপ। আচ্ছা আচ্ছা সংগঠন তাপ বলতে আমরা কি বুঝি? কোন একটা যৌগ তার উপাদান মৌল থেকে যদি গঠিত হয় তাহলে যে পরিমাণ তাপশক্তি নির্গত হয় সেটাই হচ্ছে সংগঠন তাপ। যেমন এক্সাম্পল, আমি যদি HCl এর সংগঠন তাপ বের করতে চাই, ঠিক আছে, তাহলে চিন্তা করি HCl এটা আসছে কোত্থেকে? হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাসের মিশ্রণে। অর্থাৎ আমার হাইড্রোজেন গ্যাস লাগছে হচ্ছে এখানে হাফ মোল, আর এখানে ক্লোরিন গ্যাস লাগছে হচ্ছে হাফ মোল। বিক্রিয়া করে তৈরি করছে 1 মোল HCl গ্যাস। তো আমি যদি চিন্তা করি এই বিক্রিয়ার ফরমেশন এনথালপি অর্থাৎ সংগঠন তাপ হচ্ছে মাইনাস 92.3 কিলোজুল পার মোল। আচ্ছা, হিসাবটা এরকম যে আমার উৎপাদ কি হইতে হবে? উৎপাদের হচ্ছে 1 মোল উৎপন্ন হইতে হবে, মানে হচ্ছে -92.3 কিলোজুল পার মোল। বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি যে এই কথাটার অর্থ হচ্ছে 1 মোল উৎপাদ থেকে, মানে উৎপাদ হচ্ছে HCl, উৎপাদ থেকে বা উৎপাদ উৎপন্ন হওয়ার সময় আমি বলবো উৎপাদ পেতে হচ্ছে 92.3 কিলোজুল তাপ সৃষ্টি হয়। তাপ সৃষ্টি হয়। অর্থাৎ উৎপাদের 1 মোলের উপর হিসাবটা করতে হবে আমাকে। আচ্ছা, এখন আমরা যদি চিন্তা করি যে মুক্ত মোলের সংগঠন তাপ কত? মুক্ত মোলের সংগঠন তাপ 0। যেমন আমি যদি চিন্তা করি ফরমেশন এনথালপি অফ নাইট্রোজেন ইকুয়াল টু কত হবে? 0। ঠিক আছে, মুক্ত মৌলের সংগঠন তাপ 0। যেমন ফরমেশন এনথালপি অফ অক্সিজেন 0, মুক্ত মৌলের সংগঠন তাপ 0। আচ্ছা, তারপরে 2 নাম্বার নোটটা হচ্ছে যে সংগঠন তাপ বেসিক্যালি সবসময় নেগেটিভ হয়ে থাকে, সাধারণত নেগেটিভ হয়ে থাকে। আচ্ছা, তাহলে কোনো মৌলের, কোনো একটা যৌগের উপাদান মৌল থেকে গঠিত হতে যে পরিমাণ তাপ শক্তি সৃষ্টি হয় বা উৎপন্ন হয় সেটাই হচ্ছে ওই বিক্রিয়ার সংগঠন তাপ। আমি যদি আর পার মোল একক হিসাব করি, তার মানে হচ্ছে উৎপাদের 1 মোল পেতে মানে পাওয়ার সময় 92.3 কিলোজুল তাপ সৃষ্টি হয়। আচ্ছা, এরপরে আমরা চলে যাব 2 নম্বরে, সেটা হচ্ছে বিক্রিয়া তাপ। বিক্রিয়া তাপ হচ্ছে ΔH। আচ্ছা, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হওয়ার সময় যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় বা শোষিত হয়, ঠিক আছে। ΔH আমরা সকলেই জানি যে ΔH নেগেটিভ, মানে সেটা হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া, আর ΔH পজিটিভ মানে হচ্ছে সেটা হচ্ছে একটা তাপহারী বিক্রিয়া। আচ্ছা, এখন
আমি যদি একটা বিক্রিয়া লিখি, সি 3 মোল এ প্লাস 1 মোল বি বিক্রিয়া করে তৈরি করা হচ্ছে সি প্লাস 2 মোল ডি। তাহলে আমি যদি এই বিক্রিয়ার ডেল এইচ বের করতে চাই, ডেল এইচের ইকুয়েশন হচ্ছে উৎপাদের সংগঠন তাপ মাইনাস বিক্রিয়কের সংগঠন তাপ। তাহলে উৎপাদ হচ্ছে এখানে সি, তাহলে আমি লিখব উৎপাদের প্রমাণ সংগঠন তাপ, উৎপাদের সংগঠন তাপ মাইনাস বিক্রিয়কের সংগঠন তাপ, অর্থাৎ ফরমেশন এনথালপি অফ সি প্লাস ফরমেশন এনথালপি অফ ডি, যেহেতু সহগ 2 তার মানে এখানে আমাকে 2 দিয়ে গুণ করা লাগবে, মাইনাস বিক্রিয়কের সংগঠন তাপ। বিক্রিয়ক হচ্ছে এ, তাহলে ফরমেশন এনথালপি অফ এ এটাকে গুণ করব হচ্ছে সহগ 3 দিয়ে প্লাস ফরমেশন এনথালপি অফ বি। তো আমরা যদি এটা বুঝে থাকি যে ডেল এইচ ইকুয়াল টু উৎপাদের সংগঠন তাপ মাইনাস বিক্রিয়কের সংগঠন তাপ, তো আশা করি আমরা বিক্রিয়া তাপ এবং সংগঠন তাপের রিলেটেড যে কোনো ম্যাথ প্রবলেম সলভ করতে পারবো। আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি। এটা হচ্ছে এক্সাম্পল 1 নিলাম। আরেকটা এক্সাম্পল নিচ্ছি। যদি আমি চিন্তা করি কার্বন প্লাস 2 অণু সালফাইড মিলে কি হয়, কার্বন সালফাইড গঠিত হয়, তাহলে এই বিক্রিয়ায় যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় সেটা কি হবে, ডেল এইচ ইকুয়াল টু উৎপাদের সংগঠন তাপ মাইনাস বিক্রিয়কের সংগঠন তাপ, অর্থাৎ ফরমেশন এনথালপি অফ, আচ্ছা এটা যেহেতু মুক্ত মৌল থেকে গঠিত হয়েছে, ঠিক আছে, যেহেতু এটা এই যৌগটা কিভাবে গঠিত হয়েছে, তার হচ্ছে অণু থেকে গঠিত হয়েছে, ঠিক আছে, তার মানে হচ্ছে আমাকে এখানে নিতে হবে প্রমাণ সংগঠন তাপ অফ কার্বন, আচ্ছা সরি কার্বন সালফাইড, উৎপাদ হচ্ছে কার্বন সালফাইড মাইনাস ফরমেশন এনথালপি অফ হচ্ছে কার্বন প্লাস 2 ইন্টু, হ্যাঁ 2 ইন্টু ফরমেশন এনথালপি অফ 2 ইন্টু ফরমেশন এনথালপি অফ সালফার। আচ্ছা, এখানে আমরা কি নিয়েছি, প্রমাণ সংগঠন তাপ, যেহেতু এটা হচ্ছে যৌগটা তার হচ্ছে পরমাণু থেকে গঠিত হয়েছে বা তার উপাদান মৌল থেকে গঠিত হয়েছে, যৌগটা তার উপাদান মৌল থেকে গঠিত হয়েছে, তাহলে আমাকে নিতে হচ্ছে সব প্রমাণ সংগঠন তাপ। আচ্ছা, তাহলে এই হচ্ছে বিক্রিয়া তাপ এবং সংগঠন তাপের মধ্যে সম্পর্ক। আমরা যদি এখানে আরেকটা এক্সাম্পল দেই, যেমন হচ্ছে C2H4O2, আমাকে যদি বলে যে C4H2O2 এর সংগঠন তাপ বিক্রিয়া করার বিক্রিয়াটি লেখো, মানে সংগঠন তাপ বের করার বিক্রিয়াটি লেখো, তাহলে আমাকে এমন একটা বিক্রিয়া লিখতে হবে যেখানে C2H4O2 তার উপাদান মৌল থেকে গঠিত হয়। তাহলে এখানে আমার কার্বন হচ্ছে মৌল, তাহলে 2 অণু কার্বন লাগবে, প্লাস এখানে হাইড্রোজেন পরমাণু আছে 4টা, মানে হাইড্রোজেন এর মৌল হচ্ছে হাইড্রোজেন গ্যাস, তাহলে হাইড্রোজেন গ্যাস লাগবে 2টা, আর অক্সিজেনের উপাদান মৌল হচ্ছে অক্সিজেন গ্যাস, তাহলে এখানে অক্সিজেন লাগবে 1টা। আচ্ছা, 3 নম্বরে আমরা চলে যাব হচ্ছে কোথায়, পরমাণুকরণ তাপ। পরমাণুকরণ তাপ, আচ্ছা যেমন আমি যদি চিন্তা করি যে ব্রোমিন গ্যাস যদি পরমাণুতে পরিণত হয়, এই হচ্ছে ব্রোমিন গ্যাসের সংকেত, আর এই হচ্ছে ব্রোমিনের সংকেত, ব্রোমিন পরমাণু, ঠিক আছে। তাহলে অণু থেকে পরমাণু উৎপন্ন হবে, কত মোল পরমাণু উৎপন্ন হবে, 1 মোল।
তাহলে আমি যদি সমতা করতে চাই এখানে আমাকে কি করতে হবে, হাফ দিয়ে গুণ করতে হবে। তাহলে উৎপাদ মানে কয় মোল পরমাণু নিতে হবে আমাকে, এটা অবশ্যই গ্যাসীয় অবস্থায় আমাকে পরমাণু নিতে হবে কয় মোল, 1 মোল। ঠিক আছে, তাহলে আমি যদি চিন্তা করি এই বিক্রিয়া তাপ কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 298 কেলভিন তাপমাত্রায় আমি বলতে পারি প্লাস 112.0 কিলোজুল পার মোল। এই পার মোল এই কথাটার অর্থ কি, এই কথাটার অর্থ হচ্ছে যে 1 মোল পরমাণু উৎপন্ন করতে, মানে উপাদান মৌল থেকে 1 মোল পরমাণু উৎপন্ন করতে যে পরিমাণ তাপ শক্তি প্রয়োজন হয়, ঠিক আছে, যে পরিমাণ তাপ শক্তি প্রয়োজন হয়। ঠিক আছে, আমি উৎপাদকে সবসময় বা পরমাণুকে সবসময় চিন্তা করব 1 মোল। ঠিক আছে, তাহলে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় সেটাই হচ্ছে 112.0 কিলোজুল পার মোল। ঠিক আছে, আমাকে এখানে ক্যালকুলেশন করতে হবে উৎপাদের 1 মোল ধরে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে দহন তাপ। আচ্ছা, দহন তাপ কি? দহন বলতে আমরা কি বুঝি? অক্সিজেনের সাথে বিক্রিয়া। ঠিক আছে, অক্সিজেনের সাথে জারণ বিক্রিয়া। আচ্ছা, দহন তাপের ক্যালকুলেশনটা কিভাবে করা হয়? আমি যদি একটা বিক্রিয়া লিখি যে কার্বনের সাথে কার বিক্রিয়া হয়, অক্সিজেন গ্যাসের বিক্রিয়া হয়, উৎপন্ন করে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। ঠিক আছে, কার্বন হচ্ছে সলিড, অক্সিজেন প্রয়োজনীয় পরিমাণ যে কোনো পরিমাণ হইতে পারে, আর উৎপন্ন হয়েছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস যে কোনো পরিমাণ। ঠিক আছে, আচ্ছা, এই বিক্রিয়ার ডেল এইচ যদি বের করি 298 কেলভিন তাপমাত্রায়, তাহলে আসবে হচ্ছে 393.3 কিলোজুল পার মোল। আচ্ছা আচ্ছা, এখানে পার মোল এর হিসাবটা তাহলে কেমন? এখানে হিসাবটা হচ্ছে নির্ভর করতেছে বিক্রিয়কের উপর, অর্থাৎ আমি কার দহন ঘটাচ্ছি, কার্বনের দহন মানে তো অক্সিজেনের সাথে বিক্রিয়া, তাহলে পর্যাপ্ত অক্সিজেন আছে ওটা দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে যে এখানে কত মোল পদার্থ বা বিক্রিয়ক জারিত হচ্ছে। ঠিক আছে, কার দহন, যার দহন তাপ বের করতেছি তার, তাহলে কার্বনের দহন তাপ হচ্ছে এত। তাহলে আমাকে চিন্তা করতে হবে যে 1 মোল কার্বনকে পুরাইলে হচ্ছে এত জুল তাপ শক্তি উৎপন্ন হয়, যেহেতু এটা নেগেটিভ হবে যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে 1 মোল, এটার অর্থ হচ্ছে ডেল ইজ ইকুয়াল টু মাইনাস 393.3 কিলোজুল পার মোলের। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে যে 1 মোল কার্বনের দহনে 393.3 কিলোজুল তাপ উৎপন্ন হয়। তাহলে এখন যদি আমাকে বলে যে বিক্রিয়া দিয়ে 6 হাফ মোল, বা হচ্ছে যদি বলে 5 মোল, অথবা যদি বলে গ্রামে 18 গ্রাম 20 গ্রাম কার্বনের দহনে কতটুকু তাপশক্তি উৎপন্ন হয় বের করে দেখাও, তাহলে আমরা করতে পারবো। ঠিক আছে, তাহলে ঐকিক নিয়মের ক্যালকুলেশনটা কোথা থেকে ধরতে হবে যে 1 মোল বিক্রিয়ককে অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে বা দহন বিক্রিয়ায় যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয়। ঠিক আছে, উৎপাদ কত মোল এটা দেখার বিষয় না। আমি যদি আরেকটা এক্সাম্পল দিই যে 2 অণু সালফার ডাইঅক্সাইড প্লাস এখন অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করে, 2 অণু সালফার ট্রাইঅক্সাইড। তো এখানে যদি আমাকে ডেল এইচ হিসাব, হ্যাঁ ডেল এইচ দিয়ে দেয়, ঠিক আছে, ডেল এইচ দিয়ে দেয়, বিক্রিয়ার তাপ হচ্ছে ধরলাম যে এক্স কিলোজুল পার মোল, মাইনাস হবে। আচ্ছা, এখন যদি আমি চিন্তা করি যে আমাকে কিন্তু এটার 1 মোল নিয়ে চিন্তা করতে হবে, রাইট? ঠিক আছে, আমাকে এটার বিক্রিয়কের 1 মোল নিতে হবে। এটার পার মোল কথার অর্থ হচ্ছে যে 1 মোল সালফার ডাইঅক্সাইড দহনে তাপশক্তি উৎপন্ন হবে। ঠিক আছে, আমি এভাবে বলতে পারি যে 1 মোল সালফার ডাইঅক্সাইডের দহনে তাপ উৎপন্ন হয়, হচ্ছে এক্স কিলোজুল। ঠিক আছে, তাহলে 2 মোল সালফার ডাইঅক্সাইডের দহনে কতটুকু তাপ উৎপন্ন হয়, তাহলে এটা হবে হচ্ছে 2x কিলোজুল। আশা করি দহন তাপ ক্যালকুলেশন করার প্রসিডিউরটা বুঝতে পেরেছি। আচ্ছা, এখান থেকে একটা সুন্দর একটা কোশ্চেন আছে, একটা পপুলার হাই ফ্রিকোয়েন্সি কোশ্চেন, সেটা হচ্ছে মিথেন কেন ইথেনের চেয়ে, অর্থাৎ C4H6 এর চেয়ে ভালো জ্বালানি? আচ্ছা, তো এই বিক্রিয়া অ্যান্সার করার সময়
আমরা কিভাবে অ্যান্সার করতে পারি? আচ্ছা, খেয়াল করে আমাকে দেওয়া আছে যে মিথেনের দহন তাপ ΔH = -1362 কিলোজুল আর ইথেনের দহন তাপ -1370। তাহলে ইথেনের দহন তাপ তো বেশি, কিন্তু তা সত্ত্বেও মিথেন ভালো জ্বালানি। কারণ ভালো জ্বালানি যাচাইয়ের জন্য আমরা হচ্ছে মোলের সাথে কম্পেয়ার করি না, আমরা হচ্ছে গ্রাম এককে গ্রামের সাথে কম্পেয়ার করি। অর্থাৎ 1 গ্রাম জ্বালানিকে পুড়ালে যে ক্ষেত্রে বেশি পরিমাণ তাপশক্তি উৎপন্ন হবে সেটাই ভালো জ্বালানি। যেমন আমি যদি চিন্তা করি যে মিথেনের মলিকুলার ম্যাস হচ্ছে আণবিক ভর কত, 16 মলিকুলার ম্যাস হচ্ছে 16 গ্রাম, আর ইথেনের মলিকুলার ম্যাস কত, 12 দুগুণে কার্বন আছে 2টা, তাহলে হচ্ছে 12 দুগুণে 24, 24 আর 6 30 গ্রাম। তাহলে আমি বলতে পারি যে 1 মোল বা 16 গ্রাম মিথেনের দহনে তাপশক্তি উৎপন্ন হয়, উৎপন্ন তাপ হচ্ছে 1362 কিলোজুল। তাহলে আমি যদি চিন্তা করি 1 গ্রাম মিথেনের দহনে উৎপন্ন তাপশক্তি কত, 1362 বাই হচ্ছে 16, 1362 বাই 16 আস্তে আস্তে হচ্ছে 85.125 কিলোজুল। আচ্ছা, এরপরে আবার চিন্তা করি 30 গ্রাম ইথেনের দহনে C2H6 এর দহনে উৎপন্ন তাপ হচ্ছে 1370 কিলোজুল। তাহলে 1 গ্রাম ইথেনের দহনে উৎপন্ন তাপশক্তি হচ্ছে 1370 বাই 30, 45.67 কিলোজুল। তাহলে দেখতে পাচ্ছি এখানে এভাবে লিখি 1370 বাই 30, 45.67 কিলোজুল। তাহলে দেখতে পাচ্ছি 1 গ্রাম মিথেনকে দহন করলে 85.125 কিলোজুল তাপশক্তি উৎপন্ন হয়, ইথেনকে দহন করলে 45.67 কিলোজুল তাপশক্তি উৎপন্ন হয়। তাহলে কোন ক্ষেত্রে বেশি তাপশক্তি উৎপন্ন হয়? মিথেনের ক্ষেত্রে 1 গ্রাম মিথেনকে পোড়াইলে বেশি তাপশক্তি উৎপন্ন হয়। দ্যাটস ওয়াই আমি বলতে পারি যে মিথেন ভালো জ্বালানি। এরপর আমরা আলোচনা করব হচ্ছে দ্রবণ তাপ নিয়ে। দ্রবণ তাপ যেমন সালফুরিক অ্যাসিডের দ্রবণ তাপ হচ্ছে গিয়ে 84.52 কিলোজুল। আচ্ছা, আমাকে চিন্তা করতে হবে সালফুরিক অ্যাসিডের কয় মোল, 1 মোল। তাহলে দ্রবণ তাপ এত কিলোজুল, এটার অর্থ হচ্ছে যে আমি 1 মোল সালফুরিক অ্যাসিডকে যদি পানিতে মেশাই তাহলে পরিবেশ থেকে 84.52 কিলোজুল তাপশক্তি শোষিত হয়। ঠিক আছে, দ্রবণ স্বাদ বেসিক্যালি পজিটিভ হয়ে থাকে। ঠিক আছে, মানে আমি যদি পানিতে কোনো কিছু মিশাই, তাহলে চিনি অথবা কোনো একটা দ্রব্য, তাহলে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে তাপশক্তি শোষিত হয়, পরিবেশ থেকে তাপশক্তি শোষিত হয়। তাহলে আমি বলবো যে বেসিক্যালি দ্রবণে দ্রব্য যোগ করার ফলে যে পরিমাণ তাপশক্তি শোষিত হয় সেটাই হচ্ছে আমার দ্রবণ তাপ। তাহলে আমার এবং হিসাবটা করতে হবে দ্রবের কয় মোল নিতে হবে, 1 মোল, দ্রবের 1 মোল নিতে হবে। ঠিক আছে, যেমন সালফুরিক অ্যাসিডের দ্রবণ তাপ 84.52 কিলোজুল, মানে 1 মোল সালফুরিক অ্যাসিডকে আমি যদি পানিতে মিশাই তাহলে পরিবেশ থেকে 84.52 কিলোজুল তাপশক্তি শোষিত হবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রশমন তাপে। আচ্ছা, তো আমরা জানি প্রশমন বিক্রিয়াটা হচ্ছে যে অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ প্লাস পানি উৎপন্ন করে, এটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। আমি যদি চিন্তা করি একটা অতি কমন প্রশমন বিক্রিয়া, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl বিক্রিয়া করে কি উৎপন্ন করে, সোডিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে পানি। ঠিক আছে, পানি। তো দেওয়া আছে এই বিক্রিয়ার প্রশমন তাপ হচ্ছে -57.24 কিলোজুল। আচ্ছা, এই কথাটার অর্থ কি?
এই কথাটার প্রশমন তাপ এত, এই কথার অর্থ হচ্ছে প্রশমন তাপ যখনই বলবে আমাদেরকে অঙ্ক করার সময় দেখতে হবে যে এখানে সবসময় চিন্তা করতে হবে পানির রেসপেক্টে, রাইট? পানির রেসপেক্টে, ঠিক আছে? প্রশমন তাপ 57.-57.24 কিলোজুল মানে হচ্ছে যে আমার পানিকে কয় মোল চিন্তা করতে হবে? 1 মোল। অর্থাৎ 1 মোল পানি উৎপন্ন করতে উৎপন্ন তাপশক্তি হচ্ছে কত কিলোজুল? 57.24 কিলোজুল। তো আশা করি প্রশমন তাপ বলতে আমরা কি বোঝাই এটা বুঝতে পেরেছি, ঠিক আছে? পানির প্রতি মোলে হিসাব করতে হবে, ঠিক আছে? পানির প্রতি মোলের জন্য এখানে যে পার মোল, এখানে কিসের পার মোল? কোনটার উপর বেস করে তৈরি? পানির উপর বেস করে ধরা হয়েছে যে প্রতি মোল পানি উৎপাদনের জন্য 57.24 কিলোজুল উৎপন্ন হয়, ঠিক আছে? আচ্ছা, তো প্রশমন, আমরা জানি প্রশমন তাপের জন্য বেশিরভাগ ক্ষেত্রে এই তাপের মানটা ধ্রুবক হয়। তার মানে এটা একটা ধ্রুবক মান, -57.24, এই মানটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু বা ধ্রুবক মান মোস্ট অফ দ্য বিক্রিয়ার ক্ষেত্রে, ঠিক আছে? তো কেন? কারণ হচ্ছে প্রশমন বিক্রিয়ায় যেটা হয় যে ক্ষারের OH মাইনাস আর অ্যাসিডের H প্লাস বিক্রিয়া করে কি উৎপন্ন করে? পানি উৎপন্ন করে, ঠিক আছে? আর ক্ষারের যে ক্যাটায়ন আছে আর অ্যাসিডের যে অ্যানায়ন আছে এটা হচ্ছে দ্রবণে আয়নিত অবস্থায় থেকে যায়, ঠিক আছে? তার মানে প্রশমন বিক্রিয়া বেসিক্যালি যেটা হয়, কার মধ্যে রিয়াকশন হয়? H প্লাস আর OH এর মধ্যে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে, ঠিক আছে? এটাই বেসিক্যালি প্রশমন বিক্রিয়া। সব প্রশমন বিক্রিয়া আসলে এই কাজটাই হয়। দ্যাটস ওয়াই প্রত্যেকটা প্রশমন বিক্রিয়া উৎপন্ন তাপশক্তি হচ্ছে 57.24 কিলোজুল পার মোল, ঠিক আছে? এই কথার অর্থ হচ্ছে যে 1 মোল মানে কত? 18 গ্রাম। তাহলে 18 গ্রাম পানি উৎপন্ন করতে উৎপন্ন তাপশক্তি কত? 57.24 কিলোজুল। আচ্ছা, তবে বেশ কিছু বিক্রিয়ার এক্সেপশন আছে। আমি যদি ব্যতিক্রম বিক্রিয়াগুলো নিয়ে আলোচনা করি, যেমন হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড প্লাস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে উৎপন্ন করে সোডিয়াম ফ্লোরাইড প্লাস পানি, ঠিক আছে? এই বিক্রিয়ার প্রশমন তাপ হওয়ার কথা ছিল হচ্ছে -57.24, কিন্তু না হয়ে একটু বেশি হয়, অর্থাৎ বেশি তাপ শক্তি উৎপন্ন হয়। চিহ্ন বাদ দিয়ে বললাম আর কি, 68.6 কিলোজুল। তার মানে আমি বলতে পারি যে 18 গ্রাম পানি উৎপন্ন করার জন্য 68.6 কিলোজুল তাপশক্তি উৎপন্ন হয়। আচ্ছা, তাহলে এখানে কতটুকু তাপশক্তি বেশি উৎপন্ন হইতেছে? নর্মালি যত হওয়ার কথা ছিল 68.6 মাইনাস 57.24 বিয়োগ আসতেছে হচ্ছে 11.36 কিলোজুল। তাহলে এই বিক্রিয়ায় 11.36 কিলোজুল তাপশক্তি বেশি উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, প্রতিমূল পানি উৎপন্ন করতে গিয়ে। তাহলে কেন, আমার কোশ্চেন হচ্ছে এখন যে কেন তাপশক্তি বেশি উৎপন্ন হবে? এটার কারণটা হচ্ছে এই যে ফ্লোরিন। আচ্ছা, 2 নম্বরে আমরা আলোচনা করব হচ্ছে ল্যাবোইসিয়ে এবং হেসে সূত্র নিয়ে। আচ্ছা, তো প্রথমে আমরা যদি চিন্তা করি ল্যাবোইসিয়ে কি বলছে? আমরা যদি একটা বিক্রিয়া চিন্তা করি, হাইড্রোজেন প্লাস অক্সিজেন, হাফন অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করে? 1 অণু পানি। এই বিক্রিয়া ডেলএইচ কত? -285. -285.85 কিলোজুল, ঠিক আছে? অর্থাৎ এটা একটা তাপ উৎপত্তি বিক্রিয়া, মানে এই বিক্রিয়ায় হচ্ছে এত জুল তাপশক্তি উৎপন্ন হয়। আচ্ছা,
এখন যদি আমি উৎপাদকে বিক্রিয়া এবং বিক্রিয়াকে উৎপাদ চিন্তা করি, অর্থাৎ বিক্রিয়া উল্টায় দেই, তাহলে কি হবে? অর্থাৎ পানির অণু বিয়োজিত হয়ে এক অণু পানি বিয়োজিত হয়ে কি উৎপন্ন করে? হাইড্রোজেন গ্যাস প্লাস হাফ মোল অক্সিজেন গ্যাস। তাহলে কি হবে? আমার ডেল এর চিহ্ন কি হয়ে যাবে? পাল্টে যাবে। আগে ছিল মাইনাস, এখন হয়ে যাবে প্লাস 254.85 কিলোজুল। মানে সহজ কথায়, আগে ছিল তাপ উৎপাদী বিক্রিয়া, এখন হয়ে যাবে তাপহারী বিক্রিয়া। অর্থাৎ কোনো একটা বিক্রিয়া যদি তাপ উৎপাদী হয়, তার বিপরীত বিক্রিয়া কি হবে? তাপহারী হবে। আবার কোনো একটা বিক্রিয়া যদি তাপহারী হয়, তার বিপরীত বিক্রিয়া তাপ উৎপাদী হবে। ঠিক আছে? মানে বিক্রিয়া উল্টাইলে বিক্রিয়কে উৎপাদকে বিক্রিয়ক চিন্তা করলে বিক্রিয়ার ডেল এইচ এর চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। এটাই ছিল ল্যাভোইসের সূত্রের সহজ কনসেপ্ট। আচ্ছা, এবার আমরা চলে যাব 2 নম্বরে, হেসের সূত্রে। আচ্ছা, হেসের সূত্র আমাকে কি বলতেছে? যে কোনো একটা বিক্রিয়া এক ধাপে সম্পন্ন হোক অথবা একাধিক ধাপে সম্পন্ন হয়, বিক্রিয়ার তাপশক্তির পরিবর্তন কি সেম থাকবে। মনে করলাম আমি হচ্ছে এ থেকে সি উৎপন্ন করলাম, আবার এ থেকে বি উৎপন্ন করলাম, বি থেকে সি উৎপন্ন করলাম। এ থেকে সি উৎপন্ন করতে তাপশক্তির পরিবর্তন হচ্ছে ডেল এইচ ওয়ান, এ থেকে বি উৎপন্ন করতে তাপশক্তির পরিবর্তন ডেল এইচ টু, আর বি থেকে সি উৎপন্ন করতে তাপশক্তির পরিবর্তন ডেল এইচ থ্রি। তাহলে হেসের সূত্র অনুসারে আমি বলতে পারি ডেল এইচ ওয়ান ইকুয়াল টু ডেল এইচ টু প্লাস ডেল এইচ থ্রি। অর্থাৎ বিক্রিয়ার তাপশক্তির পরিবর্তন পথের উপর নির্ভর করে না, মাঝখানের যা কিছু হোক বিক্রিয়ক উৎপাদ এটার উপর ডিপেন্ড করে না, শুধু নির্ভর করে হচ্ছে প্রাথমিক অবস্থা এবং শেষ অবস্থার উপর। ঠিক আছে? আচ্ছা, এখন এই দুইটা সূত্রকে কম্বাইন করে আমরা একটা ম্যাথ করতে চাই। সেটা হচ্ছে আমাদেরকে কোশ্চেনটা দিয়ে দিছে হচ্ছে এরকম যে কার্বন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে, এবং এই বিক্রিয়ার ডেল এইচ হচ্ছে মাইনাস 393 কিলোজুল। আচ্ছা, এরপরে দেওয়া আছে হচ্ছে কার্বন মনোক্সাইড এর দহন বিক্রিয়া, অর্থাৎ কার্বন মনোক্সাইড হাফ অণু অক্সিজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে, এবং এই বিক্রিয়ার ডেল এইচ হচ্ছে আমার 283 কিলোজুল। ঠিক আছে? এখন আমার কোশ্চেন হচ্ছে যে কার্বন প্লাস হাফ অণু অক্সিজেন ইকুয়াল টু কার্বন ডাইঅক্সাইড, এই বিক্রিয়ার বিক্রিয়া তাপ কত? এই বিক্রিয়ার বিক্রিয়া তাপ কত? আচ্ছা, তো আমরা খুব সহজভাবে বোঝার চেষ্টা করি যে আমি আগের চিত্রের মতোই দেখে চিন্তা করি যে এখানে আলটিমেটলি কার্বন থেকে তো কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে, তাই না? আচ্ছা, এটা কার্বন মনোক্সাইড হবে, রাইট? আচ্ছা, তো চিন্তা করি কার্বন থেকে কি হয়? কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হয়। কার্বন থেকে হাফ অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হয়? কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হয়। আবার কার্বন মনোক্সাইড থেকে আরও হাফ অণু বিক্রিয়া করে অক্সিজেন গ্যাস বিক্রিয়া করে কি উৎপন্ন হয়? মানে কার্বন মনোক্সাইডের সাথে আরও হাফ অণু কার্বন ডাইঅক্সাইড গ্যাস বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। আবার সরাসরি আমরা কি করতে পারি? কার্বনের সাথে অক্সিজেন গ্যাস বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করতে পারি। তো চিন্তা করি এই বিক্রিয়ার ডেল এইচ হচ্ছে ডেল এইচ ওয়ান চিন্তা করলাম, কার্বন থেকে কার্বন মনোক্সাইড, তাহলে এটা হচ্ছে ডেল এইচ ওয়ান। ঠিক আছে? ডেল এইচ ওয়ান চিন্তা করলাম, আর ডেল এইচ টু চিন্তা করলাম এটাকে কার্বন মনোক্সাইড থেকে কার্বন ডাইঅক্সাইড, তাহলে এটা হচ্ছে ডেল এইচ টু, অর্থাৎ এটা হচ্ছে ডেল এইচ টু। আর কার্বন থেকে সরাসরি কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে ডেল এইচ থ্রি ধরলাম, তাহলে এটা হচ্ছে ডেল এইচ থ্রি। তাহলে আমাকে বের করতে হবে ডেল এইচ ওয়ান ইকুয়াল টু হোয়াট। তো আমি চিন্তা করি ডেল এইচ থ্রি ইকুয়াল টু হচ্ছে এখানে
যে ডেল এইচ থ্রি ইকুয়াল টু হচ্ছে ডেল এইচ ওয়ান প্লাস ডেল এইচ টু। আমি যদি এখন মান বসাই তাহলে কত আসবে? -393 ইকুয়াল টু ডেল এইচ ওয়ানের মান জানি না, প্লাস ডেল এইচ টু এর মান কত? -283। ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, -393 প্লাস 283 -110। তাহলে ডেল এইচ ওয়ান আসতেছে হচ্ছে -110 কিলো জুল। এটাই ছিল আমাদের হেসের সূত্র। আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল নিই, হিরো গ্রাফাইটের এক্সাম্পল। আমাদেরকে কোশ্চেন দিয়ে দিছে যে গ্রাফাইটের দহন তাপ দিয়ে দিছে, ঠিক আছে? গ্রাফাইটের দহন তাপ মানে গ্রাফাইটের সাথে কার বিক্রিয়া? অক্সিজেন গ্যাসের বিক্রিয়া। উৎপন্ন হবে কি? গ্রাফাইট তো কার্বনের তৈরি, এই জন্য হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। হিরোক এবং গ্রাফাইট দুইটাই কার্বনের দুইটা রূপভেদ, তাই না? তাহলে বিক্রিয়া করে উৎপন্ন করবে কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই বিক্রিয়া তাপ দেওয়া আছে 393.4 কিলোজুল। আবার চিন্তা করি, হিরোকের দহন তাপ দেওয়া আছে, মানে হিরোকের সাথে অক্সিজেন গ্যাসের বিক্রিয়া দেওয়া আছে, হিরোক প্লাস অক্সিজেন ইকুয়াল টু কার্বন ডাইঅক্সাইড। এই বিক্রিয়া ডেল এইচ দেওয়া আছে 395.3। আচ্ছা, আমার এখন কোশ্চেন হচ্ছে যে গ্রাফাইট থেকে হিরোক উৎপাদন করতে হলে তাপ শক্তির পরিবর্তন কত হবে? ডেল এইচ ইকুয়াল টু হোয়াট, রাইট? আচ্ছা, আমি দিলাম এই বিক্রিয়াটাকে 1 নাম্বার দিলাম, আর এই বিক্রিয়াটাকে 2 নাম্বার দিলাম। আচ্ছা, খেয়াল করি, আমি এখন 1 নাম্বার বিক্রিয়াটা হুবহু লিখবো, অর্থাৎ গ্রাফাইটের যে দহন তাপ দেওয়া আছে, অর্থাৎ গ্রাফাইট প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস। ডেল এইচ এর মান হচ্ছে, আচ্ছা এখন চিন্তা করি, যেহেতু ডেল এইচ মানে হচ্ছে তাপ উৎপত্তি বিক্রিয়া, মানে আমি উৎপাদের সাথে এটাকে যোগ করতে পারি, 393.4 কিলোজুল, ঠিক আছে? মানে এত তাপ শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে? আচ্ছা, এখন আমি 2 নাম্বার যে বিক্রিয়াটা আছে এটাকে তো এখানে লিখতে পারি, এটাকে তাপ শক্তি যদি উৎপন্ন হয় এখানে লিখতে পারি প্লাস 395.3 কিলোজুল, ঠিক আছে? তো এখন আমি যদি এই বিক্রিয়াটা 2 নাম্বার বিক্রিয়াটাকে উল্টাই দেই, ঠিক আছে, তাহলে কি আসে? তাহলে এখানে আসে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্লাস 393.5 ইকুয়াল টু হচ্ছে হিরোক প্লাস অক্সিজেন গ্যাস। আমি যদি এটাকে পক্ষান্তর করি তাহলে হয়ে যাবে -395.3 কিলোজুল। এখন যদি আমি এই দুইটাকে যোগ করি, আচ্ছা এটা আমি কোন সূত্রে অ্যাপ্লাই করলাম? এটা হচ্ছে আমার 3 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। 2 থেকে 3 আমরা কিভাবে পাইছি? ল্যাবয়েসে সূত্র অ্যাপ্লাই করে পাইছি, যে বিক্রিয়া উল্টে গেলে হচ্ছে তাপ উৎপত্তি বিক্রিয়া তাপহারী হয়ে যায়, তাপহারী বিক্রিয়া তাপ উৎপত্তি হয়ে যায়, অর্থাৎ ডেল এইচের চিহ্নের পরিবর্তন ঘটে। তো আমি যদি এখন চিন্তা করি যে এখন এই দুটাকে যোগ করি, এই দুটাকে যোগ করলে কি হবে? আমার অক্সিজেন কাটাকাটি যাবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস কাটাকাটি যাবে, ঠিক আছে? তার মানে আমি এখন কি পাচ্ছি? যে এখানে থাকতেছে হচ্ছে গ্রাফাইট ইকুয়াল টু হচ্ছে হিরো, এখানে আসতেছে -1.9 কিলোজুল, ঠিক আছে? -1.9 কিলোজুল। তার মানে এই বিক্রিয়ার ডেল এইচ কত? পজিটিভ। ডেল এইচ হচ্ছে বিক্রিয়া তাপ হচ্ছে প্লাস 1.9 কিলোজুল, ঠিক আছে? তাহলে হিরোক থেকে গ্রাফাইট থেকে হিরোক উৎপন্ন করতে হলে তাপ শক্তি শোষিত হয়। তো আমি যে যোগ করলাম, ঠিক আছে, এই প্রসিডিউরটা হচ্ছে কি?
হেসের সূত্র অনুসারে, ঠিক আছে। কারণ এই বিক্রিয়া হচ্ছে প্রথমে কি হয়েছে আমি যদি চিন্তা করি, গ্রাফাইট থেকে কি হয়েছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস হয়েছে, আবার কার্বন ডাইঅক্সাইড গ্যাস থেকে কি হয়েছে, হিরক হয়েছে। তাহলে আমি পেয়ে গেছি হচ্ছে হিরক থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কীভাবে হয়েছে। অর্থাৎ এটা চিন্তা করি ডেল এইচ ওয়ান, এটাকে চিন্তা করি ডেল এইচ টু, এটাকে চিন্তা করি ডেল এইচ থ্রি। তাহলে আমরা যেটা করছি অ্যাকচুয়ালি ডেল এইচ থ্রি ইকুয়াল টু ডেল এইচ ওয়ান প্লাস ডেল এইচ টু, অর্থাৎ যোগ করে দিয়ে আমি যে অ্যান্সারটা পাইছি এটা হচ্ছে হেসের সূত্র অনুসারে, ঠিক আছে। আচ্ছা, আর 2 থেকে 3 যেভাবে পাইছি এটা হচ্ছে ল্যাবোইসের সূত্র অনুসারে। তাহলে আলটিমেটলি যেটা আমরা পাইলাম, গ্রাফাইট থেকে হিরোক উৎপাদন করতে তাপশক্তির পরিবর্তন প্লাস 1.9 কিলো জুল। আচ্ছা, তো এই চ্যাপ্টারের শেষ অংশে আমরা এখন হচ্ছে বেশ কিছু সূত্র নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে তাপগতিবিদ্যার সূত্র, প্রথম সূত্রটা, অর্থাৎ ডেল কিউ ইকুয়াল টু হচ্ছে ডেল এইচ প্লাস ডেল ডাব্লিউ, ঠিক আছে, বা আমি বলতে পারি ডাব্লিউ। এখানে ডাব্লিউ হচ্ছে কৃতকাজ। আমি যদি চিন্তা করি সমচাপ প্রক্রিয়ার কৃতকাজ হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু পি ইন্টু ডেল ভি, ঠিক আছে। সমচাপ প্রক্রিয়া আয়তনে স্থির থাকে, শুধু চাপে স্থির থাকে এবং আয়তনের পরিবর্তনের কারণে কৃতকাজ সম্পরিত হয়। এখানে ডেল কিউ হচ্ছে শোষিত বা বর্জিত তাপ, ঠিক আছে। ডেল এইচ হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, আর ডাব্লিউ হচ্ছে গ্যাস দ্বারা কৃতকাজ, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের আরও কিছু ফর্মুলা আছে। মুক্ত শক্তির পরিবর্তন, গিবসের মুক্ত শক্তির পরিবর্তনের ফর্মুলা, প্রমাণ অবস্থায় ডেল এইচ নট ইকুয়াল টু হচ্ছে মাইনাস আর টি লন কেপি। কেপি হচ্ছে সাম্য ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বরে আমি যে জিনিসটা বলবো জেনে রাখা ভালো, যে আমি এখানে নোট বলতে পারি এটাকে, যে বিক্রিয়ার স্বতঃস্ফূর্তিত শর্ত কি, অর্থাৎ কোন একটা বিক্রিয়া নিজে নিজে সংগঠিত হবে, এটার শর্ত হচ্ছে, অর্থাৎ বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততার শর্ত হচ্ছে ডেল এইচ এর মান কি হইতে হবে, নেগেটিভ হইতে হবে। ডেল এইচ নেগেটিভ হলে আমরা বুঝবো যে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত, ঠিক আছে। এখানে আমরা ডেল এইচ এর আরেকটা সূত্র লিখতে পারি, ডেল এইচ সরি গিবসের মুক্ত শক্তির পরিবর্তন আরেকটা সূত্র লিখতে পারি। ডেল জি নেগেটিভ হলে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে, রাইট। ডেল জি নেগেটিভ হলে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে। ডেল জি নটের আরেকটা সূত্র হচ্ছে ডেল এইচ নট মাইনাস টি ইন্টু ডেল এস নট। এখানে টি হচ্ছে টেম্পারেচার, ডেল এইচ হচ্ছে বিক্রিয়া তাপ, ডেল জি হচ্ছে গিবসের মুক্ত শক্তির পরিবর্তন, আর এখানে ডেল এস হচ্ছে এন্ট্রপির পরিবর্তন, ঠিক আছে। এন্ট্রপির পরিবর্তন ডেল এইচ। আচ্ছা, তাহলে আমরা প্রথম থেকে দেখে নিই আজকে আমরা কি কি শিখতে পারলাম। সংগঠন তাপ, বিক্রিয়া তাপ, পরমাণুকরণ তাপ, দহন তাপ, দ্রবণ তাপ, প্রশমন তাপ, তারপর হচ্ছে ল্যাভুইসিয়ের সূত্র, আরেকটা হচ্ছে হেসের সূত্র, এবং সবশেষে হচ্ছে তাপগতিবিদ্যা এবং গিবসের মুক্ত শক্তি পরিবর্তন রিলেটেড কিছু আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা। আচ্ছা, এখানে আমরা আরও কিছু কথা মনে রাখতে পারি। সেটা হচ্ছে এনথালপির পরিবর্তন বলতে আমরা কি বুঝি। এনথালপির এনথালপি বলতে আমরা কি বুঝবি, এনথালপি বলতে আমরা এইচ কে বুঝি, আর ডেল এইচ হচ্ছে এনথালপির পরিবর্তন, ঠিক আছে। তো এনথালপি ইকুয়াল টু আমি লিখতে পারি ই প্লাস পিভি, অর্থাৎ এখানে এইচ হচ্ছে এনথালপি, ঠিক আছে, এনথালপি এইচ, আর ই হচ্ছে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি।
আর পি হচ্ছে সিস্টেমের চাপ এবং আয়তন, ঠিক আছে। পি হচ্ছে প্রেসার এবং ভি হচ্ছে ভলিউম। তাহলে আমরা এনথালপির পরিবর্তন ইকুয়াল টু লিখতে পারি, মানে ডেল এইচ ইকুয়াল টু লিখতে পারি উৎপাদের এনথালপি মাইনাস বিক্রিয়কের এনথালপি। ডেল এইচ ইকুয়াল টু হচ্ছে উৎপাদের এইচ মাইনাস বিক্রিয়কের এইচ। আচ্ছা, এখন আমাদের আরেকটা কোশ্চেন হচ্ছে, এটা আমরা আলোচনা করলাম হচ্ছে এনথালপি নিয়ে। আচ্ছা, আরেকটা কোশ্চেন বলতে পারি, সেটা হচ্ছে গিবস মুক্ত শক্তি বলতে আমরা কি বুঝি? গিবস মুক্ত শক্তি। আচ্ছা, গিবস মুক্ত শক্তি হচ্ছে একটা থার্মোডাইনামিক ফাংশন, ঠিক আছে। স্থির চাপ এবং স্থির তাপমাত্রায় সংঘটিত কোনো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া যার হ্রাসের মান থেকে বোঝা যায় যে উক্ত প্রক্রিয়ার সিস্টেম তার পরিবেশের উপর সর্বোচ্চ কি পরিমাণ নিট কাজ, ব্যবহারযোগ্য কাজ সম্পন্ন করতে পারে। আবারও বলতেছি, স্থির চাপ এবং তাপমাত্রায় সংঘটিত কোনো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া যার হ্রাসের মান থেকে বোঝা যায় উক্ত সিস্টেম তার পরিবেশের উপর সর্বোচ্চ কি পরিমাণ নিট ব্যবহারযোগ্য কাজ সম্পাদনে সক্ষম। তো আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করি আমাদের যে টপিকগুলো বুঝিয়েছি এগুলো হচ্ছে বুঝতে পেরেছেন। কোনো টপিকে সমস্যা হয়ে থাকলে আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।